গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, অনলাইন ক্লাসে স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আশা করছি ভালো আছো। আজকে তোমাদের কত নম্বর ক্লাস? 39। আমরা কি পড়ছিলাম? ষষ্ঠ অধ্যায় অমাধ্যম অনুমানের শ্রেণীবিভাগ। আমরা আবর্তনের প্রায় শেষ পর্যায়ে। আবর্তন কাকে বলে, আবর্তন কত প্রকার, আবর্তনের নিয়ম এবং আই ও বাক্যের আবর্তন আমরা পড়েছি। আমরা পড়ছিলাম ও বাক্যের আবর্তন কি সম্ভব? না, ও বাক্যের আবর্তন সম্ভব নয়। কেন নয়? ও বাক্য হচ্ছে একটি নর্থক বাক্য। যদি ও বাক্যের আমরা আবর্তন করতে চাই তাহলে কি হয়, আমাকে যেহেতু গুণের কোনো পরিবর্তন হয় না, ওর থেকে আমাকে যেতে হবে কি ই অথবা ওতে, কেননা ই বাক্য হচ্ছে নর্থক। কিন্তু ওর থেকে ইতে কেন যাওয়া যাবে না? ওটা হচ্ছে ছোট বিশেষ, ইটা হচ্ছে বড় অর্থাৎ সার্বিক। অবরোহ অনুমানের সিদ্ধান্ত কখনোই আশ্রয় বাক্য থেকে বড় হতে পারে না। আচ্ছা, তারপরে কি বলেছে? অবরোহ, যেহেতু এটা ও বাক্যে কি উদ্দেশ্য বাক্য এবং বিধ অবাক্য। আবর্তনে আমরা দেখেছি উল্টিয়ে যায়, অর্থাৎ উদ্দেশ্যের জায়গায় সিদ্ধান্তে বিধেয় চলে যায় এবং বিধেয়ের জায়গায় উদ্দেশ্য চলে আসে। এখন আমি যদি ও বাক্যের আবর্তন করতে চাই, আচ্ছা আমি উদাহরণ দিয়ে দেখিয়ে দিই তোমাদের এখানে। একটা ও বাক্য লিখি, যেমন আমি লিখলাম কিছু ফল নয় মিষ্টি। এখন আমি যদি আবর্তন করতে চাই, আমরা আবর্তনের নিয়মে কি জানি? ধর আমরা কিছু পারি না, বিধটা আমরা জানি উদ্দেশ্য আসবে। এখানে লিখলাম আমি মিষ্টি, প্রথমে লিখলাম। গুণের কোনো পরিবর্তন হয় না, নয় আছে, নয় লিখলাম। উদ্দেশ্য আছে ফল, আমি চলে গেলাম ফল। আচ্ছা, যেহেতু ওর থেকে আমি ইতে যাচ্ছি না, ই হলে কোনো হতো, ওর থেকে ওতে এসছি, এখানে আমাকে কিছুই লিখতে হবে। এখন দেখো, ও বাক্যের আমরা জানি উদ্দেশ্য কি হচ্ছে, ও বাক্যের উদ্দেশ্য অব্যাপ্য। আমি এভাবে টিক দিয়ে অব্যাপ্য বোঝাচ্ছি, ক্রস দিয়ে অব্যাপ্য বোঝাচ্ছি, টিক দিয়ে ব্যাপ্য বোঝাচ্ছি। আচ্ছা, এটা ব্যাপ্য, এটা অব্যাপ্য। এই অব্যাপ্যটা কি হয়, এখানে চলে এসে বিধ হয়ে ব্যাপ্য হয়ে যায়। তাহলে আবর্তনের 4 নম্বর নিয়মটা কি ছিল? যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয়, অর্থাৎ যে পদ আবর্তি নিয়ে ব্যাপ্য নয়, তা আবর্তিতে এসে ব্যাপ্য হতে পারবে না। অবশ্যই আমরা আবর্তনের ক্ষেত্রে এখানে কি লিখবো? আমরা সবাই জানি, এখানে লিখব আবর্তনীয়, এখানে লিখব আবর্তিত। ঠিক আছে? আচ্ছা, এখন ও বাক্যের এই কারণেই সম্ভব নয়। আমরা ব্যাখ্যাটা গত ক্লাসে পড়েছি। নিষেধমূলক আবর্তন নামে এক ধরনের আবর্তনের কথা বলেছেন কিছু কিছু যুক্তিবিদ। ওনারা কি করেছেন? ও বাক্যটাকে আই বাক্যে রূপান্তর করেছেন। আমি গত ক্লাসে দেখিয়েছি। অর্থাৎ প্রথমে ওটা ছিল নর্থক, তারা করেছেন সদর্থক। ধর আমি এটাকেই করি, কিছু ফল নয় মিষ্টি আছে। তারা কি করেছেন? সেটাকে ধরে এটা আমি মুছে দিচ্ছি। এখানে করেছেন কি, কিছুর জায়গায় কিছু আছে, ফল ফল, এই নয়টাকে তারা হয় করে দিয়েছেন, যেহেতু আই বাক্য। আর এই নয়টাকে মিষ্টির সাথে লাগিয়ে কি করে দিয়েছেন? অমিষ্টি। এখন এই বাক্যটাকে তারা আবর্তন করেছেন। কিভাবে করেছে দেখো, কিছু অমিষ্টি। অমিষ্টি শুধু কথাটা লিখলে খারাপ দেখা যায়, তো আমি কিন্তু বস্তু লিখে দিলাম। অমিষ্টি বস্তু, গুণের পরিবর্তন হবে না, হয় ফল। এভাবে করেছেন তারা। এখন দেখো, আমি যদি এইভাবে করি, এটা যদি আমরা মেনে নিই, আবর্তন আমাদের কিভাবে করতে হয় আমরা জানি। এ বাক্য তখন কিভাবে এর থেকে এতে এসছি আমরা, বা এর থেকে আইতে এসছি আবর্তনের নিয়ম অনুসারে, তাই তো? অর্থাৎ আবর্তনের নিয়মগুলো তোমাকে দেখাতে হবে। আচ্ছা, এখানে বিধেয়ের জায়গায় উদ্দেশ্য হওয়ার কথা ছিল, উদ্দেশ্য হয়নি। বিধেয়ের জায়গায় কি হয়েছে? বিধেয়ের বিরুদ্ধ পদ। আমরা জানি স্বরেও দিয়ে কোনো বাক্য লিখলে, শব্দ লিখলে সেটা হয় বিরুদ্ধ পদ। তাহলে এটা আবর্তনের নিয়ম অনুসারে হলো না। উদ্দেশ্যের জায়গায় বিধ, এই কথাটা ঠিক আছে। গুণের কোনো পরিবর্তন হবে না, কিন্তু দেখো এখানে নয় আছে, এখানে হচ্ছে হয়, গুণের পরিবর্তন হয়ে গেছে। এবং আরেকটা কথা, যেহেতু এটা অমাধ্যম অনুমান, অমাধ্যম অনুমানে আমরা কি করব? একটা মাত্র আশ্রয় বাক্য থাকবে, আর একটা আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটা সরাসরি আসবে, যেটা আমরা আই বাক্যে করেছি। কিন্তু আমরা যদি নিষেধমূলক আবর্তনে যাই, এখানে দেখো কয়টা বাক্য? দুটো আশ্রয় বাক্য হয়ে যাচ্ছে। বা আমি যদি এটাকে সিদ্ধান্ত ধরি, তাহলে দুটো সিদ্ধান্ত হয়ে যাচ্ছে। তাহলে
অবশ্যই তিনটা থাকবে না, থাকবে দুটো বাক্য, যুক্তি বাক্য। তাহলে নিষেধমূলক আবর্তন কোনো গ্রহণযোগ্যমূলক আবর্তন নয়। কেন নয়? যেহেতু আবর্তনে যে 4টা নিয়ম আছে, সেই নিষেধমূলক আবর্তন সেই রুলসগুলো ফলো করে না। এই কারণে নিষেধমূলক আবর্তন গ্রহণযোগ্য আবর্তন নয়, যদিও কিছু কিছু যুক্তিবিদ এই আবর্তনের মাধ্যমে ও বাক্যকে আবর্তন করার চেষ্টা করেছে। তাহলে তোমাকে এক কথায় যদি একটা কোশ্চেন করে সৃজনশীলে, নিষেধমূলক আবর্তন কি যথার্থ আবর্তন, তুমি বলবে যে না। কেন না? আবর্তনের যে মূল নিয়ম আছে সেই মূল নিয়মগুলোকে ফলো করে না। ঠিক আছে? তারপরে যদি বলে নিষেধমূলক আবর্তন দেখাও বা ব্যাখ্যা করো, তখন তুমি এই উদাহরণটা সহ ব্যাখ্যা করবে। পেজ নাম্বার হচ্ছে 143, পেজ 143। এখন আমি চলে যাব একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন অ্যান্সারে, প্রত্যেক বছর এটা আসবে, এ বাক্যের সরল আবর্তন। ঠিক আছে? কখনো কখনো দিবে তোমাকে এ বাক্যের সরল আবর্তন কি সম্ভব, আবার কখনো কখনো তোমাকে উদাহরণ তুলে দিবে। উদাহরণটা দেখলেই তোমাকে বুঝতে হবে এটা কোন বাক্য। ঠিক আছে? তাহলে আমরা চলে যাই, এবং এটা প্রতি বছরই ঘুরে ফিরে আসে। আচ্ছা, প্রথমে আমি একটা উদাহরণ লিখি। এ বাক্য আমরা সবাই জানি একটা এ বাক্য। ধরো আমি লিখে দিলাম, সব মানুষে মরণশীল। সব মানুষ হয় মরণশীল। যদিও বইতে উদাহরণটা আছে, সব গরু হয় পশু। আচ্ছা, এটাই লিখলাম, এটা সহজ কথা। পরীক্ষার খাতায় যদি দেখো, যদি বলে এই বাক্যের সরল আবর্তন কি সম্ভব, এক কথায় না, এই বাক্যের সরল আবর্তন সম্ভব নয়। কিন্তু যদি ব্রড কোশ্চেন আসে, তোমাকে আর একটু ডিটেলস লিখতে হবে। পেজ নাম্বার হচ্ছে দুটো পেজে আছে, 143 থেকে 144 পর্যন্ত। 144 এখানে ডিটেলস দেওয়া আছে। আচ্ছা, আবর্তন করি আগে। এখানে লিখি মরণশীল। মরণশীল, গুণের পরিবর্তন হয় না? হয়। মানুষ মানুষ। আচ্ছা, যেহেতু এই বাক্য, এখানে হবে সব। আচ্ছা, আমি ঠিক দিয়ে বোঝাচ্ছি। এই বাক্যের উদ্দেশ্য ব্যাপ্য, বিধ অব্যাপ্য। এটা যদি উল্টিয়ে যায় তাহলে এটা হয়ে যাচ্ছে ব্যাপ্য, এটা হয়ে যাচ্ছে অব্যাপ্য। আচ্ছা, এখন তুমি বলবে, আবর্তনের নিয়মটা আমাদের সবার নিশ্চয়ই মনে আছে। আবর্তনের প্রথম নিয়ম অনুযায়ী উদ্দেশ্যের জায়গায় বিধ হয়ে গেল। ঠিক আছে, বিধের জায়গায় উদ্দেশ্য আসলো, গুণের পরিবর্তন হয়নি। ঠিক আছে, কিন্তু যখন বিধের জায়গায় উদ্দেশ্য চলে আসে, তখন আবর্তনের 4 নাম্বার নিয়ম লঙ্ঘিত হয়। কেননা আবর্তনের 4 নাম্বার নিয়ম অনুযায়ী যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয়, এটা দেখো, এটা অব্যাপ্য। এই বাক্যের আমাদের মনে আছে, এই বাক্যের উদ্দেশ্য, আমি শুধু এটাই লিখে দেখাই, এই বাক্যের উদ্দেশ্য ব্যাপ্য, বিধ অব্যাপ্য। যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় তার সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। কিন্তু এখানে সিদ্ধান্তে যেহেতু উদ্দেশ্য ব্যাপ্য, এটা উদ্দেশ্য হয়েছে, ব্যাপ্য হয়ে গেছে। সুতরাং এই বাক্যের সরল আবর্তন সম্ভব নয়। এটা এক কথায় বা 2 নাম্বার অ্যান্সারে লিখবে। যদি 3 অথবা 4-এ থাকে, তখন বলবে কোনো কোনো ক্ষেত্রে এই বাক্যের সরল আবর্তন সম্ভব, ব্যতিক্রম সাপেক্ষে। অর্থাৎ যেসব বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় পদ, উদ্দেশ্য পদ, আমার কথাগুলো খেয়াল করো, উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ একই জিনিসকে নির্দেশ করে বা উভয়ের ব্যাক্তার্থ সমান হয়। ঠিক আছে, তাহলে পেজ নাম্বার 43 নিচের দিকে দেখবে, এখানে আবর্তনের এই যে দেখা একদম। হ্যামিল্টন বলেন, বিশেষ এক প্রকারে এই যুক্তি বাক্য আছে যাতে উদ্দেশ্য ও বিধেয় পদ একই বস্তুকে নির্দেশ করে, অর্থাৎ উভয়ের ব্যাক্তার্থ সমান। আচ্ছা, তোমরা যদি এত কথা লিখতে ভুলে যাও, তাহলে জাস্ট লিখবে ব্যতিক্রম সাপেক্ষে। ব্যতিক্রম সাপেক্ষে এ যুক্তি বাক্যের সরল আবর্তন সম্ভব। অর্থাৎ আমরা একটু আগে বললাম এ বাক্যের, এটা সরল আবর্তন,
এটা সরল আবর্তন। আচ্ছা, তোমাদের নিশ্চয়ই মনে আছে সরল আবর্তন কোনটা, অর্থাৎ দুটার পরিমাণে যখন সমান হয়, অর্থাৎ এ বাক্যের সমান যেটা এই দুটাই সমান, সরল আবর্তন সম্ভব নয়। কিন্তু এইটাই সম্ভব হবে ব্যতিক্রম সাপেক্ষে। এখন ব্যতিক্রম বলতে কি বোঝাচ্ছে, যখন উদ্দেশ্য আর বিধেয়ের ব্যাপ্তার্থটা সমান হয়, অর্থাৎ উদ্দেশ্যপদ এবং বিধেয়পদ একই বিষয়কে নির্দেশ করে। যেমন এখন যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, আমি যদি বলি সব মানুষের বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, এখন তুমি বলো, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণীকে, তোমরা কি বলবে? নিশ্চয়ই বানরের কথা বলবে না, অন্যান্য প্রাণী বলবে না, বলবে মানুষ। তাহলে এখানে মানুষ আর বুদ্ধিবৃত্তি একই, দুটো ওয়ার্ডই একই বিষয়কে নির্দেশ করছে। আবার যদি বলি প্রথম সূর্যোদয়ের দেশ কোনটি, তোমরা কি বলবে? জাপান। আচ্ছা, তারপরে আরও এখানে কিছু উদাহরণ আছে, তোমাদের বইয়ের পিছনের দিকে দেখো, যে প্রথম আদম হন প্রথম মানব। আমি যদি উদ্দেশ্য ধরি আদম, উদ্দেশ্য পদ, আদম হন প্রথম মানব, উল্টিয়ে দিই প্রথম মানব হন আদম, তাহলে এখানে যদি কোশ্চেন করা হয় দুটো একই, অর্থাৎ আদম বলতে আমরা বোঝাই প্রথম মানব, প্রথম মানব বলতে বোঝায় আদম। প্রথম সূর্যোদয়ের দেশ জাপান, জাপান প্রথম সূর্যোদয়ের দেশ। আচ্ছা, এই যে ব্যতিক্রম সাপেক্ষ ওয়ার্ডগুলো, অর্থাৎ উদ্দেশ্য আর বিধেয়ের ব্যাপ্তার্থ যখন সমান হয়, তখনই এই বাক্যের সরল আবর্তন সম্ভব। এই কথাগুলো তুমি তখনই লিখবে, তুমি নাম্বারটা দেখে লিখবে যে পয়েন্টস তোমার কত নাম্বারে চাচ্ছে। আদারওয়াইজ যদি শর্ট কোশ্চেনে আসে, তাহলে এক কথায় সরল আবর্তন এই বাক্যে সম্ভব নয়। কেন নয়? তখন তুমি আবর্তনের 4টা নিয়ম দেখাবে। আর ব্যতিক্রম সাপেক্ষে যদি আসে, তখন তুমি 144 নাম্বার পেজের ডিটেলস দেওয়া আছে, ওই উদাহরণগুলো লিখবে। যে সকল, একটা উদাহরণ আমি দেখিয়ে দিচ্ছি। ধরো আমি এটাই দেখলাম, তাহলে আমি লিখলাম আদম হন প্রথম মানব, তাহলে উল্টিয়ে দাও প্রথম, এখানে হনটাই হচ্ছে হয়, প্রথম মানব হন আদম। আচ্ছা, এখানে সম্ভব, কেননা এখানে উদ্দেশ্যটা বিধেয়তে চলে গেল এবং বিধেয়টা উদ্দেশ্য চলে আসলো। এখানে আমরা ব্যাখ্যাটা একটু আগে বলেছি, আদম বলতে যা বোঝায় প্রথম মানব বলতে আমরা একই কথা বোঝাই। ঠিক মানুষ হয় বুদ্ধি, যদি বলি সব মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, এটা তো সম্ভব এই বাক্যে, কেননা বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী বলে আমরা মানুষকে বুঝি। তাহলে ব্যতিক্রম সাপেক্ষে এই ওয়ার্ডগুলো, এই সেন্টেন্সগুলো যদি দেয়, তখন তুমি বলবে পরীক্ষার হলে যদি খাতায় কোশ্চেনে থাকে যে এই বাক্যে সরলাবর্তন করা হয়েছে এবং এক্ষেত্রে কোনো অনুপপত্তি ঘটে নাই। একটা জিনিস খেয়াল করলো, এটা কিন্তু অনুপপত্তি ঘটে গেছে। কেননা অনুপপত্তি কেন ঘটলো? এখানে হবে এই বাক্যে সরল আবর্তন জনিত অনুপপত্তি ঘটেছে। এখানে কেন ঘটেছে? এই নিয়মটা লঙ্ঘন হয়েছে, অব্যাপ্যটা ব্যাপ্য হয়েছে। অর্থাৎ এটা হচ্ছে এই বাক্যে সরল আবর্তন। আমি অনুপপত্তিগুলো পড়াবো, একটা দেখিয়ে দিব, তোমরা পড়বে। জনিত অনুপপত্তি। আর অনুপপত্তি কেন ঘটে আমরা তাও জানি, যখন কোনো একটা বিষয়ের কতগুলো রুলস দেওয়া হয়, সেই রুলসগুলো যদি ফলো করা না হয়, তখনই অনুপপত্তি বা ফ্যালাসি ঘটে। কিন্তু এখানে কোনো অনুপপত্তি ঘটে নাই, এইটাও এর থেকে এতে এসছে, এটাও এর থেকে এতে এসছে। কেন এখানে অনুপপত্তি ঘটে নাই? এখানে উদ্দেশ্য বলতে উদ্দেশ্য এবং বিধেয়ের অর্থ একই, অর্থাৎ একই বিষয়কে নির্দেশ করে। এই একটা কথা লিখলে চলবে, বা ব্যতিক্রম সাপেক্ষে হয়ে গেল। এখন আমি চলে যাব যে 144 নাম্বার পেজে একই জিনিস আরেকটাতে ডিটেলস দেওয়া আছে তোমাদের। সব কাক হয় কালো পাখি, সকল কালো পাখি হয় কাক। হ্যাঁ, এটাতে কিন্তু যদি এটা দেয়, এই উদাহরণটা দেয় যে সব কাক হয় কালো পাখি, সব কালো পাখি হয় কাক, এটা আমি দেখালাম না, এটাতে কিন্তু অনুপপত্তি ঘটবে। সব কাক কালো, ঠিক আছে, কিন্তু সব কালো পাখি কিন্তু কাক না, ঠিক আছে, কেননা অনেক কালো পাখি কি কোকিলও কালো, তাহলে ঠিক ওইখানে অনুপপত্তি ঘটবে। তাহলে তারপর এই সেন্টেন্সটাও যদি দেয়, সকল ঘোড়া হয় চতুষ্পদ জীব, সকল চতুষ্পদ জীব হয় ঘোড়া। সকল ঘোড়া চতুষ্পদ, ঠিক আছে,
ঠিক আছে, সকল ঘোড়া চতুষ্পদ, কিন্তু সকল জীবী কিন্তু চতুষ্পদ নয়, ঘোড়া নয়। আচ্ছা, এখানে অনেক উদাহরণ দেওয়া আছে 144 পেজ থেকে। 144 থেকে তোমাদের 152, আচ্ছা 144 থেকে 152, এই যে এই পেজগুলা, এগুলা তোমাদের আমি কি দিলাম, হোমওয়ার্ক দিলাম। এইটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। কিসের হোমওয়ার্ক? এই বাক্যের সরল আবর্তনজনিত অনুপপত্তি এবং ও বাক্যের আবর্তনজনিত অনুপপত্তি। ঠিক ও বাক্যর একটু আগে যেটা দেখালাম, তোমরা পড়লে বুঝতে পারবে। আর একটা যদি ব্যাখ্যা মুখস্থ করো তাহলে প্রত্যেকটার ব্যাখ্যা একই, শুধু তোমাকে একই সময় এক একটা সেন্টেন্স থাকবে। তুমি যদি জিনিসটা ধরতে পারো তাহলে তুমি কি করবে, জাস্ট ওয়ার্ডগুলো অন্যরকম, সেন্টেন্সগুলো তুমি চেঞ্জ করে দিবে। আচ্ছা, এক কথায় এ বাক্যে সরল আবর্তন হয় না, এ বাক্যের আবর্তন হয় কি, আই। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এখানে লিখবো, এখানে আমি লিখে দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে কি তোমাদের হোমওয়ার্ক 144 থেকে 152, এগুলোর মধ্যে আছে তোমার ফ্যালাসি, এ বাক্যে সরল আবর্তন জড়িত, আর হচ্ছে ও বাক্যে। আচ্ছা, এ বাক্যের একটা আমি লিখে দেখাতে, ধরো তোমাদের একটা উদাহরণ আছে, আচ্ছা এখানে আছে সকল মানুষ হয় দ্বিপদ, এটা এ বাক্য। ধরো পরীক্ষার খাতায় দিল, এখানে দিল সকল দ্বিপদ হয় মানুষ। এখন তুমি এটা কিভাবে বুঝবে এটা আবর্তন? তুমি এটা বুঝবে আবর্তন, উদ্দেশ্যের জায়গায় বিধ চলে গেছে, বিধের জায়গায় উদ্দেশ্য চলে এসেছে, গুণ একই আছে, আবর্তন। আচ্ছা, এটা কেন অনুপপত্তি ঘটেছে? এটা হচ্ছে এ বাক্যের সরল আবর্তনজনিত অনুপপত্তি। আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, অনেক ব্যাখ্যা পাবে। এই বাক্যের সরল আবর্তন জনিত অনুপপত্তি, জাস্ট 4টা নিয়ম মাথায় ব্রেনে রাখবে। বলবে উদ্দেশ্যের জায়গায় বিধ হয়ে গেছে, ঠিক আছে, এটা বিধের জায়গায় উদ্দেশ্য এসছে, ঠিক আছে, 2টা নিয়ম গেল। 3 নম্বর নিয়ম, গুণ হয় আছে, এটা হয়েছে, 3টা নিয়ম ঠিক আছে। 4 নম্বর নিয়ম ছিল যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। আচ্ছা, আশ্রয় বাক্য, যেহেতু এ বাক্য আশ্রয় বাক্য অব্যাপ্য কি বিধটা, এটা ছিল অব্যাপ্য, এই অব্যাপ্যটা এখানে সে ব্যাপ্য হয়ে যায়, তাহলে এটা কি 4 নম্বর নিয়ম লঙ্ঘিত হচ্ছে না? তাহলে বলবে এখানে এটা এ বাক্যের সরল আবর্তন জনিত অনুপপত্তি ঘটেছে, কেননা বিধেয় পদ দ্বিপদ এখানে এসে ব্যাপ্য হয়ে গেছে, এটা অনুপপত্তি। আচ্ছা, এখন যদি তোমাকে এইটা না দিয়ে এই কথাটা দেয়, প্রথম সূর্যোদয়ের দেশ জাপান, সুতরাং দেশ, ও আচ্ছা এখানে হয় হবে আচ্ছা, যদি এই সেন্টেন্সটা দেয় প্রথম সূর্যোদয়ের দেশ হয় জাপান, বা জাপান হয় প্রথম সূর্যোদয়ের দেশ, এখন এখানে কিন্তু আবর্তনজনিত অনুপপত্তি ঘটে নাই, এটাও কিন্তু 2টা এ। কেননা এখানে ঠিক আছে সূর্যোদয়ের দেশ, ওটা উদ্দেশ্যটা বিদ্যুতে গেছে, বিদ্যুতের উদ্দেশ্যে এসছে, এখানে হয় আছে, এখানেও হয় আছে। ওই যে প্রথম সূর্যোদয় আর জাপানে 2টা একই বিষয়কে নির্দেশ করছে, অর্থাৎ পদের উদ্দেশ্য আর বিধ ব্যাখ্যার্থ সমান। ঠিক আছে, তাহলে এখানে কোনো
ইয়ে হয়নি, এটা হচ্ছে ব্যতিক্রম সাপেক্ষে যে বলেছিলাম, এই কারণে এখানে কোনো অনুপপত্তি ঘটেনি। তাহলে সব ক্ষেত্রে যে এই বাক্যের সরল আবর্তন জড়িত অনুপপত্তি করবে তা নয়। সুতরাং তোমরা মনোযোগ দিয়ে দেখবে, বইয়ের যতগুলো এক্সাম্পল আছে 144 থেকে 52 পর্যন্ত দেখবে। এটার মধ্যে আবার ও বাক্য দেওয়া আছে, আমি একটা ও বাক্য দেখিয়ে দিই এখানে। আচ্ছা, ধরো এই সেন্টেন্সটাই, এখানে ও বাক্য কি হবে? ও বাক্য হবে কিছু, আচ্ছা কিছু মানুষ নয় সব। এখানে কি লিখলাম আমি? পরীক্ষার খাতা দেখলে কিছু সৎ ব্যক্তি নয় মানুষ। ধরলে এই ধরনের একটা সেন্টেন্স আছে, তুমি বুঝলে এটা ও বাক্য। এখন এখানে ও বাক্যের আবর্তনজনিত অনুপপত্তি ঘটবে কিভাবে দেখো। ও বাক্য কিছু দিয়ে শুরু হয়, নয় দিয়ে শুরু হয়, দেখবে আবর্তন উদ্দেশ্যের জায়গায় উদ্দেশ্যে গেছে, ঠিক আছে, বিধেয়ের জায়গায় বিধেয় এসছে, ঠিক আছে, গুণ 1, 9 9। এখন দেখো 4 নাম্বার, এইটা আমরা জানি ও বাক্যটা কি ছিল? ও বাক্যের এর বাক্যের বিপরীত। জাস্ট এই বাক্য যদি তোমার মুখস্থ থাকে, এটা নিচে ও লিখে দিবে। উদ্দেশ্য অব্যাপ্য আর বিধেয় হচ্ছে ব্যাপ্য। আচ্ছা, বিধেয় যে ব্যাপ্য, এই যে উদ্দেশ্যটা যে অব্যাপ্য ও বাক্যের, এই অব্যাপ্যটা এখানে বিধেয়তে গিয়ে কী হয়ে যাচ্ছে? ব্যাপ্য হয়ে যাচ্ছে। যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় তার সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। সুতরাং এখানে ও বাক্যের, এইখানে আবার সরল কথাটা লিখবে না, এখানে জাস্ট ও বাক্যের আবর্তনজনিত অনুপপত্তি ঘটেছে, মানে ও বাক্যে সরল কথাটার কোনো দরকার নেই। আর এ বাক্যে কেন সরল লিখতে হয়? এই বাক্যের অসরলটা ঠিক, অর্থাৎ এর থেকে আমরা আয়তে যেতে পারি। এটা গত 2 দিনের ক্লাসে আমি দেখিয়েছি তোমাদের, এর থেকে আয়তে গেলে কোনো সমস্যা হয় না, কেননা আয়ের দুইটাই অব্যাপ্য, ঠিক আছে। তাহলে অব্যাপ্য হলে অব্যাপ্য থেকে অব্যাপ্য আসলে কোনো সমস্যা নেই, কিন্তু অব্যাপ্য থেকে ব্যাপ্য হলে সমস্যা। তাই সুতরাং ও বাক্যের আবর্তনজনিত অনুপপত্তি ঘটেছে। অনেকগুলো উদাহরণ আছে, ব্যাখ্যা একটা মুখস্থ করে চলবে, উদাহরণগুলো পড়ে ফেলবে, ঠিক আছে। তাহলে আমরা আজকে আবর্তনটা শেষ করে দিলাম, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমি পড়াবো তোমাদেরকে প্রতিবর্তন, অর্থাৎ দ্বিতীয়টা। এবং এটার থেকে পরীক্ষায় তোমাদের একটা কোশ্চেন তো আসবেই, বোর্ডের কোশ্চেনগুলো দেখবে, কী ধরনের কোশ্চেন আসে গত বছরগুলো দেখবে, এবং সবগুলো শেষ করে ফেলবে। আজকের পর্যন্তই, আল্লাহ হাফেজ।